ইসিতে প্রথম দিনে 42 আপিল, আপত্তি থাকলে বৈধ অবৈধ দুই ধরনের মনোনয়নপত্রেই আপিল করা যাবে, জানালো ইসি। ৬৭,০০০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এনটিআরসিএ এর। মনিরামপুরে দৈনিক বিডি খবরের ভারপ্রাপ্ত সম্পাদককে গুলি করে হত্যা। বেগম খালেদা জিয়া কেবল বিএনপির নেত্রী ছিলেন না, তিনি জাতীয় ঐক্যের প্রতীক, যশোরে নাগরিক শোক সভায় বক্তারা। সুন্দরবনে যৌথ অভিযানে জিম্মি পর্যটক ও রিসোর্ট মালিক উদ্ধার। অন্যান্য দেশও মার্কিন হস্তক্ষেপের মুখে পড়তে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের। মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি, খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সোমবার প্রথম দিনে নির্বাচন কমিশনে ৪২টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৩৯টি হচ্ছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আর ২টি হচ্ছে মনোনয়নপত্র গ্রহণ করাই। মোট 10টি অঞ্চলের মধ্যে 9টি থেকে আজ আপিল আবেদন এসেছে। এর মধ্যে ঢাকা থেকে সবচেয়ে বেশি 15টি আপিল করা হয়েছে। ফরিদপুর থেকে 7টি, রাজশাহী ও কুমিল্লা থেকে 5টি করে, রংপুর ও খুলনা থেকে যথাক্রমে 3টি, বরিশাল ও ময়মনসিংহ থেকে 1টি করে এবং চট্টগ্রাম থেকে 2টি আপিল করা হয়েছে। আজ সিলেট থেকে কোনো আপিল জমা পড়েনি। আগামী 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থী লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির জন্য 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত কমিশনে শুনানির আয়োজন করা হবে। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এইসব শুনানি অনুষ্ঠিত হবে। প্রার্থিতা যাচাই বাছাইয়ের পর আপত্তি থাকলে বৈধ অবৈধ দুই ধরনের মনোনয়নপত্রে আপিল করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ। তিনি জানান, আগামী 9 জানুয়ারি পর্যন্ত এই আপিল ব্যবস্থা চালু থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৭,০০০ শিক্ষক নিয়োগের ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ সন্ধ্যায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯,৫৭১টি, মাদ্রাসায় ৩৬,৮০৪ এবং কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে। আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 4 জুন 2025 তারিখে সর্বোচ্চ 35 বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে 3 বছর। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের গত 1 জানুয়ারি 2026 তারিখের নির্দেশনা অনুযায়ী কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকগণ সমপদে আবেদনের যোগ্য হবেন না। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নাগরিক শোকে যশোরের সর্বস্তরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া কেবল বিএনপির নেত্রী ছিলেন না, তিনি জাতীয় ঐক্যের প্রতীক। এটি ধরে রাখার দায়িত্ব বিএনপি নেতাকর্মীদের। তারা যদি ঐক্য ধরে রাখতে পারে তাহলে জাতি আগামী দিনে সঠিক পথে দিশা খুঁজে পাবে, অন্যথায় জাতি পথ হারাবে। আজ যশোর ঐতিহাসিক টাউন হল মাঠে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির শোকসভা আয়োজন করে। পৌষের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে যশোরবাসীর সরব উপস্থিতিতে টাউন হল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কুরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে নাগরিক শোকসভা শুরু হয়। যশোরের মনিরামপুর উপজেলায় প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সন্ধ্যা 5:45টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রানা প্রতাপ। তিনি যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা এবং নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবরের ভারপ্রাপ্ত সম্পাদক। আমাদের মনোহরপুর প্রতিনিধি জিএম ফিরোজ জানিয়েছেন, কপালিয়া বাজারে অবস্থানকালে অজ্ঞাতনামা ব্যক্তিরা রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই কপালিয়া বাজার সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। রানা প্রতাপের সাথে চরমপন্থীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তার মনিরামপুর, কপালিয়ায় বরফকল রয়েছে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় গুলি করে এক ব্যক্তিকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। প্রতিনিধি আব্দুর রহমান জানান, আজ বিকেল আনুমানিক 3:45 দিকে মহেশপুর থানার গাড়াপোতা ও ভূষণপোতা গ্রামের মাঝামাঝি ফাঁকা মাঠে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি মতিয়ার রহমান মণ্ডল। তিনি বিএনপির একজন সমর্থক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করে। সুন্দরবনে ডাকাত দলের হাতে জিম্মি থাকা 2 পর্যটক ও একটি রিসোর্টের মালিককে উদ্ধার করেছে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও র্যাব। আজ সকালে প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 2রা জানুয়ারি বিকেলে গোলকানন রিসোর্ট থেকে ভ্রমণের সময় 7 জনকে ডাকাত মাসুম মৃধার নেতৃত্বে জিম্মি করা হয়। পরে 3 পর্যটক ও মাঝিকে ছাড়লেও 2 পর্যটক ও রিসোর্ট মালিককে অজ্ঞাত স্থানে নিয়ে মুক্তিপণ দাবি করা হয়। প্রতিনিধি এম ফিরোজ জানিয়েছেন, যৌথ অভিযানে 3 ও 4 জানুয়ারি ডাকাত সহযোগীরা আটক হন। একই দিনে মুক্তিপণের টাকা উত্তোলনের সময় আরও 2 জনকে আটক করা হয়। 4 জানুয়ারি সন্ধ্যায় ড্রোন নজরদারিতে 2 পর্যটক ও রিসোর্ট মালিককে নিরাপদে উদ্ধার করা হয়। যশোর শহরের হাটখোলা রোডে অবস্থিত জনতা এন্টারপ্রাইজ নামের একটি দোকানে চালের টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের ম্যানেজার অরুণ সাহা জানিয়েছেন, আজ সকালে দোকান খুলে ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরে খোঁজ নিয়ে দেখা যায় দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করেছে চোরেরা। ক্যাশ বাক্সে থাকা নগদ 70,000 টাকা চুরি হয়েছে। এছাড়াও স্টক মিলিয়ে দেখা যায় প্রায় 80,000 টাকার বিভিন্ন মালামালও খোয়া গেছে। ঘটনাটি জানার পর তিনি প্রতিষ্ঠানটির মালিক ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহানকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে এই ঘটনায় যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ঠিক কাজ না করলে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও চড়া মূল্য দিতে হতে পারে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ভেনেজুয়েলার মতো অন্য যে কোনো রাষ্ট্র বা দেশে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, যদি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঠিক কাজ না করে তবে তাকে খুব চড়া মূল্য দিতে হবে, সম্ভবত মাদুরোর চেয়েও বেশি। কারাকাস থেকে মার্কিন সেনাদের অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর ট্রাম্প শুরুতে রদ্রিগেজের প্রশংসা করেন, তবে পরে দেশের নিজস্ব প্রাকৃতিক সম্পদ রক্ষা করার কথা জানান রদ্রিগেজ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। মালদ্বীপ ফুটবলের গৌরবময় 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ আন্তর্জাতিক 4 জাতির ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে এই সংক্রান্ত আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র জানিয়েছে। 1950 সালে মালদ্বীপে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠিত হয়। সেই হিসেবে সংস্থাটির 75 বছর পূর্ণ হয়েছে। এই ঐতিহাসিক মাইলফলক উদযাপনে দেশটিতে বড় পরিসরে ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছে। প্রস্তাবিত এই টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপ ছাড়াও দক্ষিণ এশিয়ার আরও 3টি দেশ, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্প্রতি মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মালদ্বীপের এই বিশেষ আমন্ত্রণে এরই মধ্যে শ্রীলঙ্কা তাদের অংশগ্রহণ নিশ্চিত করলেও বাফুফে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। বাফুফের সূত্র মতে, জাতীয় দলের ব্যস্ত সূচি এবং প্রস্তুতির বিষয়গুলো পর্যালোচনা করে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে। এফএএম এর পরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্টটি চলতি বছরের জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দর্শক, এ ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন। সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।